হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়টি রয়েছে তাদের জন্য আজকে ডে 4 এর ক্লাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউনিট 1টার মধ্যে 3টে পার্ট রয়েছে। 3টে পার্টের মধ্যে আমরা ইউনিট 1-এর প্রথম পার্টটাকে যেটা রয়েছে পর্যটকদের দৃষ্টিতে ভারত, সেই পর্যটকদের দৃষ্টিতে ভারতকে এই যে চ্যাপ্টারটা পার্টটা রয়েছে এখানকে আমরা 5টা ডেতে ভাগ করেছি। তো আজকে 4 নাম্বার ডে, এরপরে আরেকটা ক্লাস হবে ফ্রাসোয়া বার্নিয়ের ওপরে। তো আজকে আমরা ক্লাসটা আলোচনা করবো আব্দুর রাজ্জাক, ঠিক আছে? আব্দুর রাজ্জাকের সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং এর পরবর্তী ক্লাস যেটা আসবে সেটা কিন্তু তোমাদের জন্য থাকবে কি বললাম যে ফ্রাসোয়া বার্নিয়ে। ওকে, তো আজকে ডে 4 এর ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নাম্বার। তোমরা অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়। এবং আমাদের কোর্স ফিটা অনেকেরই ভাবনা চিন্তা থাকে যে স্যার আমরা তো প্রচুর টাকার বিনিময়ে আমরা টিউশন করি, কিন্তু আপনাদের কাছে কোর্স ফিটা কত? আমাদের কাছে কোর্স ফি মাত্র 299 টাকা কিন্তু আমরা কোর্সটা তোমাকে প্রোভাইড করছি। আমি একজন কলেজ প্রফেসর ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে একজন বুক রাইটার, এবং তোমাদের এই যে পার্টটা রয়েছে এটার উপরেও কিন্তু আমি বই লিখেছি উচ্চ মাধ্যমিকের উপরে 1 লাইনার করে, মানে পুরো জিনিসটা 1 লাইনার এবং এমসিকিউ। আবারও বলছি 1 লাইনার এবং এমসিকিউ এর উপরে আমরা বই পাবলিশ করছি একটা, এবং সেই বইটা কিন্তু তোমরা শুধুমাত্র আমাদের কাছেই পাবে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। নির্ভুল তথ্য একদম উপস্থাপনা, যেন তোমাদের পড়াশোনা খুব ভালো হয় এবং তোমরা খুব ভালো করতে পারো, সেই জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা। চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে। আব্দুর রাজ্জাকের উপরে আজকে আলোচনা। দেখো, ব্যক্তিগত পরিচিতি এবং পরিচয়ের ব্যাপারে আমরা জেনে নেব। কি রয়েছে? জন্ম ও বংশ পরিচয়। বলছে পারস্যের হিরাট শহরে 1413 সালে জন্ম। পুরো নাম কিন্তু কামাল উদ্দিন আবদ উর রাজ্জাক ইবন ইসাক সমরকান্দি। আবার বলছি কামাল উদ্দিন নামটা একসাথে মনে রাখো, কামাল উদ্দিন আব্দ উর রাজ্জাক, এটাকে আমরা আব্দুর রাজ্জাক একসাথে মনে রাখবো, আব্দুর রাজ্জাক ইবন ইসাক কথাটা একসঙ্গে মনে রাখবা, এবং সমরকান্দি। বোঝা গেল? এইভাবে করে পড়বা কিন্তু জিনিসটা। তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে পারস্যের হিরাট শহরে 1413 খ্রিস্টাব্দে জন্ম তার। পুরো নাম হচ্ছে কামাল উদ্দিন আব্দ উর রাজ্জাক ইবন ইসাক সমরকান্দি, এবং পিতা সম্রাট শাহরুখের দরবারের কিন্তু কাজী কিন্তু ছিলেন তিনি। ক্লিয়ার? রাজদূত হিসাবে কিন্তু নিযুক্তির কথা যদি বলি, পিতার মৃত্যুর পর 1437 সালে সম্রাট মির্জা শাহরুখের দরবারের কাজী ও পরে ভারতের কালিকট বন্দরে কিন্তু সম্রাটের রাজদূত হিসাবে কিন্তু প্রেরিত হন তিনি। ওকে, চলো এবার চলে আসবো আমরা ভারত ভ্রমণ ও প্রধান গ্রন্থের ব্যাপারে। কি বলছে? মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বহরিন, তার গ্রন্থের নাম কিন্তু আব্দুল রাজ্জাক রচিত গ্রন্থের নাম কিন্তু ছিল মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বহরিন। তো বলছে এটি রাজ্জাকের প্রখ্যাত 450 পৃষ্ঠার ভ্রমণ গ্রন্থ, যার প্রায় 45 পৃষ্ঠা জুড়ে রয়েছে কালিকট ও বিজয়নগরের কিন্তু ঐতিহাসিক বিবরণ। এবার ভারতে তার অবস্থান যদি বলি, কতদিন তিনি ছিলেন? 1442 থেকে 1445 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। এছাড়া তার যাত্রাপথ কোন কোন জায়গা দিয়ে তিনি গিয়েছিলেন? কোহিস্তান, কোরমান হয়ে কিন্তু হরমুজ বন্দর হয়ে তিনি পৌঁছেছিলেন। দেন কালিকটে তিনি পৌঁছান 18 দিনের সমুদ্রযাত্রা শেষ করে। ঠিক আছে, 18 দিন দীর্ঘ সমুদ্রযাত্রা পেরিয়ে তারপর তিনি কালিকট বন্দরে পৌঁছেছিলেন। চলো এবার কালিকট বন্দর ও সমাজ সম্পর্কে আমরা জানবো। প্রাচ্যের অন্যতম বাণিজ্য নগরী সেই সময় ছিল, বর্তমানে কোজিকোড নামে পরিচিত। এবার কালিকটের সমাজ ও প্রশাসন, সেই সময় শাসক কে ছিল? বলছে কালিকটের রাজাকে বলা হতো সামুরি বা জামরিন। ঠিক আছে, কালিকটে যে রাজা ছিল সেই সময় সামুরি বা জামরিন। মানুষ কেমন ছিল? সমাজের মানুষ ছিল কৃষ্ণবর্ণ, কোমরে ল্যাঙ্গট পরতো এবং হাতে সেই সময় মানুষ একটা ধরনের ঢাল রাখতো। এবার মুসলিম সমাজের কথা যদি বলি, তারা আরবদের মতো পোশাক পরতেন এবং সুন্দর মসজিদও কিন্তু এখানে ছিল। নাবিকদের কথা যদি বলি, দুঃসাহসী নাবিকরা চীনাদের পুত্র নামে কিন্তু সেই সময় পরিচিত ছিল। ক্লিয়ার? একদম 1 লাইনার, যেন জিনিসগুলোকে তোমাদের এমসিকিউ ওরিয়েন্টেড ভাবে বোঝা যায়। এবার বিজয়নগর সেই সময় বিশ্বের সুন্দরতম শহর ছিলেন, এটা কিন্তু আব্দুর রাজ্জাক বলেছেন। রাজা দ্বিতীয় দেবরায়ের ডাকে 1443 সালে রাজ্জাক বিজয়নগরে কিন্তু গিয়েছিল। এবার শহরের গঠন 7টি প্রাচীর ও দুর্গ দিয়ে ঘেরা ছিল এই শহর। 7ম প্রাচীরের কেন্দ্র ছিল এই রাজপ্রাসাদ, মানে 7টা প্রাচীর দিয়ে ঘেরা এই রাজপ্রাসাদ কিন্তু ছিল। বলছে বাজারগুলোতে
তরতাজা গোলাপ এবং খোলা বাজারে মণিমুক্তা কিন্তু বিক্রি হতো, যা শহরের সচ্ছলতা প্রমাণ করে। মণিমুক্তাও কিন্তু বাজারে সেই সময় বিক্রি হতো। ক্লিয়ার? ওকে, এবার বিজয়নগরের জনজীবন এবং বাজারের প্রসঙ্গ যদি বলি, গোলাপের শহর, বলছে শহরের বাজারে সবসময় তরতাজা গোলাপ ফুল পাওয়া যেত এবং সেটা বিলাসিতার প্রতীক। মানুষ যে কিনতো গোলাপ ফুল সেটা কিন্তু বোঝা যেত। আজকে মানে বাজারে কেন পাওয়া যাবে, মানুষ নেয় ওই জন্যই পাওয়া যায়। আজকে মানুষ যদি না চাইতো বা ডিমান্ড যদি না হতো, তাহলে সেই জিনিসটা বাজারে মানুষ রাখতো না। দেন মুক্ত বাণিজ্য, বলছে আইন শৃঙ্খলা এতটাই কঠোর ছিল যে মণিমুক্ত খোলা বাজারে নির্ভয়ে বিক্রি হতো। যেমন দেখবা এখন সোনার দোকানগুলোতে তোমার সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, পুরো সিকিউরিটি টাইপের করে কিন্তু রাখা থাকে, কিন্তু সেই সময় বিজয়নগরে খোলা বাজারে কিন্তু খোলা অবস্থায় মুক্ত মানে মণিক্য এগুলো কিন্তু বিক্রি হতো। হ্যাঁ, প্রশাসনের কথা যদি বলি, দেওয়ানের দপ্তরের নাম ছিল দেওয়ানখানা। প্রশাসনিক ক্ষমতা ছিল অত্যন্ত কেন্দ্রীভূত সেই সময়। হ্যাঁ, আচ্ছা, এবার কি বলছে, দ্বিতীয় দেবরায়ের সৈন্যবাহিনীর কথা যদি বলি, মোট সৈন্য সংখ্যা কত ছিল? মোট সৈন্য সংখ্যা ছিল 11 লক্ষ এবং যুদ্ধে হাতি ছিল 1000-এর অধিক। অপরাধীদের হাতির পায়ের তলায় পিষ্ট করে কিন্তু দণ্ড দেওয়ার প্রথা ছিল। কেউ যদি অন্যায় করতো তাকে হাত পা বেঁধে মাটিতে রাখা হতো এবং তার উপরে হাতি কিন্তু পা দিয়ে পুরো তার বুকের মধ্যে মেরে চেপে দিত। এইভাবে করে কিন্তু মানুষের মারা হতো বা শাস্তি দেওয়া হতো। এবার অর্থনীতি ও কৃষি ব্যবস্থার কথা যদি বলি, প্রধান ফসল ছিল ধান, তুলা এবং প্রচুর শাকসবজি পাওয়া যেত। এছাড়া বাণিজ্য বন্দরের কথা যদি বলি, প্রায় 300টি ছোট বড় বাণিজ্য বন্দর ছিল। বাণিজ্যিক সম্পর্ক যদি বলি, পারস্য ও ইউরোপের দেশসমূহের সাথে লেনদেন চলতো। জনজীবনের মানের কথা যদি বলি, মানুষ অত্যন্ত সচ্ছল এবং সুখী ছিলেন সেই সময়। ক্লিয়ার? আচ্ছা, এবার উন্নত মুদ্রা ব্যবস্থার কথা যদি বলি, বরাহ সবচেয়ে দামি স্বর্ণ সংকর মুদ্রা। অন্যান্য মুদ্রার পরিচিতি বলি, যদি স্বর্ণ মুদ্রার নাম ছিল পেরতাব ও ফেনাম, রূপার মুদ্রার নাম ছিল তর এবং তামার মুদ্রার নাম ছিল জিতল। মনে রাখবা, পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে। সবচেয়ে দামি যদি বলতো যে আব্দুর রাজ্জাক উল্লেখ করেছেন সেই সময় বিজয়নগরের সবচেয়ে দামি মুদ্রা কি ছিল, তাহলে বরাহ। সোনার মুদ্রার মধ্যে কি কি ছিল? পেরতাব এবং ফেনাম। এইভাবে করে মনে করো তোমাদের অপশন আসতে পারে, যেমন মনে করো স্বর্ণ মুদ্রা সাপোজ, হ্যাঁ, রূপার মুদ্রা, তামার মুদ্রা, মুদ্রা। এবার এই পাশে মনে করে দিল তর, ফেনাম, বরাহ, এখানে মনে করে দিল জিতল, এটা দিল দামি মুদ্রা। তাহলে এবার কিন্তু তোমাকে মিলাতে হবে। দামি মুদ্রা ছিল বরাহ, তামার মুদ্রা জিতল, স্বর্ণ মুদ্রা ছিল ফেনাম, রূপার মুদ্রা ছিল তর। এইভাবে করে কিন্তু ম্যাচ করতে হবে। পরীক্ষার সময় কিন্তু আবার বিকল্প থাকে, হ্যাঁ, বিকল্পগুলোর মধ্যে থেকে তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে। আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদেরকে, ডোন্ট টেক টেনশন। ওকে, আগে পুরো পাঠটা হয়ে যাক, তারপরে কমপ্লিট করাবো। আচ্ছা, এবার ধর্ম ও রাজকীয় উৎসবের মধ্যে যদি বলি, সাংস্কৃতিক বৈচিত্র্য যদি বলি, বেলুড় মন্দির চাঁদের মতো গোলাকার গম্বুজ বিশিষ্ট এক অপূর্ব স্থাপত্য দেখা যায়, যেটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছো। মহানবমী উৎসব এখানে হতো। রাজপ্রাসাদে 1000-এর সুসজ্জিত হাতি এবং নাচ গান ও জাদুর খেলার মাধ্যমে এই প্রধান উৎসব পালিত হতো। দেন রাজ্জাক ব্রোঞ্জের তৈরি এক মন্দিরে রুবির চোখ বিশিষ্ট স্বর্ণমূর্তির কিন্তু উল্লেখ করেছেন এই সময়। ক্লিয়ার? এবার স্বদেশ ফেরার পরিকল্পনা যদি বলি, 1443 সালে বিজয়নগর ত্যাগ করেছিলেন। 1444-এ ম্যাঙ্গালোরে আগমন ঘটেছিলেন এবং কালীহাট ও মাস্কাট ফিরতি পথে তিনি হয়ে গিয়েছিলেন এবং হরমুজয় হীরাটে কিন্তু তিনি লাস্ট অব্দি পৌঁছেছিলেন। এই ছিল আজকের ক্লাস। ডে 4-এর ক্লাস এখানেই সমাপ্ত করছি আমি। এর পরের দিন তোমাদের আসবো ফ্রাসোয়া বার্নিয়ের উপরে ক্লাস নিয়ে এবং সেটা কিন্তু তোমাদের হবে ডে 5-এর ক্লাস। তাহলে কিন্তু আমাদের ইউনিট 1-কে তোমাদের ইতিহাস বই দেখবা 3টে ভাগে ভাগ করেছে। 3টে ভাগের মধ্যে প্রথম ভাগকে আমি ভাগ করেছি 5টা ডেতে। আবার তৃতীয় ভাগ আসবে ধীরে ধীরে ক্লাস। প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার যে সমস্ত বন্ধুবান্ধবরা উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। দেখা হচ্ছে আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।